আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যারিকেড ভেঙে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান, সড়ক অবরোধ করে বিক্ষোভ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 11 দিনের মতো আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার অঙ্গীকার। রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম সহ দেশের 5 বিভাগে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড় ধস এবং মাটি চাপায় 4 জনের মৃত্যু। এবং দালালের খপ্পরে কিডনি বিক্রি করে এখন পঙ্গু জয়পুরহাটের কালাই উপজেলার 5 শতাধিক মানুষ, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছে। সেখানে কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছে তারা। শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জলকামান ও সাজোয়া যান নিয়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, ছাত্রলীগ নেতাকর্মীরা কোটা আন্দোলন নিয়ে কি বলছেন? সীমা, এই মুহূর্তে আমি টিএসসির রাজু ভাস্কর্যের একদম সামনে অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ছাত্রলীগ সেখানে কিন্তু একটি প্রতিবাদ সমাবেশ করছে। মূলত গতকালকে আপিল বিভাগ যে কোটা আন্দোলনকারীদের যে কোটার যে রায়, হাইকোর্টের রায়, সেটার স্থিতি অবস্থা যেটা দিয়েছিল, তারপরেও আজকে যারা কোটা আন্দোলন করছে বা রাস্তায় বাংলা ব্লকেটের কর্মসূচি পালন করছে, তাদের বিরোধিতা করেই কিন্তু আসলে এই প্রতিবাদ সমাবেশটা আসলে করছে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা দেখেছি যে বিকেল 5টা নাগাদ রাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্রলীগের যে ইউনিটগুলো রয়েছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট, তারা ছোট বড় মিছিল নিয়ে কিন্তু আস্তে আস্তে টিএসসিতে এসে জড়ো হতে থাকেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই এলাকায় এতক্ষণ মুখরিত বা প্রকম্পিত করে রেখেছিল। এবং আমরা এখান থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলছে যে আপিল বিভাগের আদেশ অমান্য করে আজকে যারা রাস্তায় অবস্থান করছে বা আন্দোলন করছেন, তারা আসলে আদালতের দিকে সম্মান প্রদর্শন করছে না এবং তাদেরকে ব্যবহার করে একটি কুচক্রী মহল ঘোলা পানিতে আসলে মাছ শিকার করার চেষ্টা করছে। এবং তারা বলছে যে কোটা আন্দোলনের পক্ষেও তারা আছেন, তবে যৌক্তিক দাবি তখনই হতো বা যৌক্তিক কাজ তখনই হতো যখন টেবিলে ফিরে যেত, তাহলেই এটা যৌক্তিক দাবি হতো। সেই বিষয়ে প্রতিবাদ সমাবেশ করছে এবং কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেই বিষয়টাই কিন্তু তারা দেখার চেষ্টা করছে বা সেই বিষয়ে তারা তৎপর থাকবেন বলে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যোগাযোগ করব। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কুমিল্লায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে তৈরি হয় তীব্র যানজট। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বাধার মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে চাইলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ ও শিক্ষার্থী সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। 4 দফা দাবিতে বিকেল 4টা থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা আরিচা মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। এর আগে বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে আসলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মহাসড়ক অবরোধ করে।
পাবনা ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সরকারি এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বেলা 12:30টার দিকে কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ঘণ্টাব্যাপী অবরোধের পর প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে বরিশাল ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে তৈরি হয় যানজট। এছাড়া বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বেলা 11টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহর পুলিশ ফাঁড়ির সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে শেষ হয়। এদিকে রংপুরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ অব্যাহত রাখা এবং কোটা ইস্যুর যৌক্তিক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর আগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে সমাবেশ করেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 11 দিনের মতো আন্দোলনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে শিক্ষক সমিতির নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না তারা। এছাড়া নিজ নিজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছেন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রত্যয় পেনশন স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ফেডারেশনের সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, দেয়ালে পিঠ থেকে যাওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। কুচক্রী মহল যারা 2015 সালে কাজটি করেছেন তারা 2024 সালেও একই কাজ করেছেন। আমি মনে করি আমাদের এখন সময় এসেছে, আমরা প্রতিবাদ করছি, আন্দোলন করছি, আমরা আমাদের আত্মমর্যাদা লড়াই করছি। যারা এই ধরনের কুটকৌশল খেলছেন তাদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না, আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করে দিব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কৃষি অনুষদের সামনে অবস্থান শেষে র্যালি বের করেন আন্দোলনরত শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাতিল এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন না হওয়া পর্যন্ত শিক্ষক বৃন্দ আন্দোলন করে যাবে। এটি যদি না করা হয় তাহলে দেশ ও জাতি আসলে দুইভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক, মেধাবীরা এই পেশায় আসবে না এবং তারা বিদেশে চলে যাবে। একই দাবিতে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় শিক্ষক নেতারা বলেন, তাদের মৌলিক দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না। প্রতিদিনের মতো এখানে আসেন, সকলের কাছে খুলনায় কর্মবিরতি পালন করছে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 1 ঘন্টার অবস্থান কর্মসূচির শুরুতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনের কোনো সুরাহা না হয়, আলোচনা টেবিলে আমরা বসতে না পারি, তারপরে আমাদের আরো কঠোর কর্মসূচি আমরা ফেডারেশনের সাথে কথা বলে ঘোষণা করব। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। মিজান শাহজাহান, এটিএন বাংলা। দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে 2 বিভাগে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবাণীতে বলা হয়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দুপুর 12টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। সকালে পৌর শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার শিকদার বাজার ও প্লানকাটা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত হাসান দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে এবং ইয়াসমিন আক্তারের বাড়ি প্লানকাটায়। এদিকে হঠাৎ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় কক্সবাজারে 94 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সকাল পর্যন্ত অব্যাহত থাকে। অতিবৃষ্টিতে হোটেল মোটেল জোন সহ রামু উপজেলা, ঈদগাঁ, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফের বেশ কিছু গ্রাম ডুবে গেছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। তার কাছ থেকে আমরা জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আদ্দিন, আপনি শাহবাগে আছেন, আন্দোলনকারীদের কি অবস্থা এবং সবশেষ খবর আমাদেরকে জানান কোটা বিরোধী এই আন্দোলনের নিয়ে। আপনি জানেন যে ওরা 3টা থেকে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল গতকাল, যে আজকে 3টা থেকে এই আন্দোলন করবে, কিন্তু আজকে সারাদিনই যে ঝিরে ঝিরে বৃষ্টি হয়েছে, মাঝারি এবং ভারী বৃষ্টিও কোথাও কোথাও হয়েছে, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখেছি 5টা নাগাদ তাদের অবস্থান অনেক জায়গায় ছিল না। আবার এটা এমনভাবেও ধরে নেওয়া হচ্ছিল যে যেহেতু আদালতের একটা 4 সপ্তাহের স্থিতাবস্থা ছিল, তাতে করে এই 4 সপ্তাহ তারা আবার আন্দোলনে আসবে কিনা কিংবা পরে আসবে কিনা এমন ঘোষণা যদিও ছিল না, কিন্তু বিষয়গুলো নিয়ে নানা মহলে আলোচনা ছিল। এই বাস্তবতায় আমরা প্রায় 5টার পরবর্তীতে সময়ে আমরা দেখেছি যে আন্দোলনকারীরা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন বেশ কিছুদিন ধরে, তারা ঢাকা ইউনিভার্সিটি বিজয় ভাস্কর্যের এপাশটা থেকে শাহবাগমুখী একটা তারা মিছিল করে, বড় রকমের একটা মিছিল করে, যেখানে আমরা জানতে পারছিলাম যে তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আস্তে আস্তে জড়ো হচ্ছিলেন। অল্প অল্প করেই আজকে সারাদিনে বিভিন্ন সময় জড়ো হন এবং একটা পর্যায়ে তারা 5টা নাগাদ মিছিল করে শাহবাগের এখানে পুলিশের ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটাকে সরিয়ে দিয়ে তারা এখানে অবস্থান নেয়। যদিও আমরা দেখেছি যে পুলিশ বিষয়টাকে ভালোভাবে ট্যাকেল দিয়েছে, অর্থাৎ কারোর সঙ্গে এখানে আমরা দেখিনি যে কোনো রকমের সংঘর্ষ কিংবা কোনো রকমের অসুবিধা হয়েছে। তারা তাদের মতো করে তাদের অবস্থান নিয়েছে, অর্থাৎ স্টুডেন্ট যে ছাত্ররা যারা আন্দোলন করছেন তারা শাহবাগের এখানে অবস্থান করেছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে এসেছে। এবং আমি এখন যে জায়গাটাতে অবস্থান করছি, অর্থাৎ মৎস্য ভবনের এই পাশটা থেকে যদি শাহবাগ হয়ে কেউ ধানমন্ডি কিংবা কাউরান বাজার ফার্ম গেটের এই পাশটার দিকে যেতে চায় তাহলে এই পথটা ব্যবহার করতে হবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বাঁশ দিয়ে এবং তারা একরকম বাধা দিয়ে দিয়েছে, পুলিশের ব্যারিকেড দিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে রিক্সাগুলো ঘুরে ঘুরে যাচ্ছে, যারা বিভিন্ন গন্তব্য থেকে আসছে। আর যারা অতি প্রয়োজনে বের হয়েছিলেন তারা অনেকেই কিন্তু গাড়ি ছেড়ে কিংবা গাড়ি নিয়েও বের হননি, মেট্রো রেলে করে যাতায়াত করছেন। এর বাইরে গিয়ে এখানকার যে অবস্থান রয়েছে তাতে করে আমরা যেটা মনে হচ্ছে যে তারা একটা বিষয় স্পষ্ট করছে, সেটা হচ্ছে যে আদালতের বিষয়ে এটা আপাতত তারা মনে করছে এভাবে নয়, তারা চায় একটা স্থায়ী সমাধান। সেজন্য সংসদে একটা আইন করে কোটার নিয়ে একটা সুনির্দিষ্ট সংস্কার, এবং সেটা কনভিন্সিং তারা যে দাবি করেছে সেই দাবি অনুযায়ী হতে হবে, এমন একটা কথা তারা বলছেন। আর সেটা যদি না হয় তাহলে তারা অবস্থান করবেন। একই সঙ্গে তারা আরও কিছু অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের হামলার শিকার হয়েছে এমন অভিযোগ তারা করছেন। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত তাদের পরবর্তী ঘোষণা কি হবে সেটা বলা যাচ্ছে না। তবে তারা এখানে অবস্থান নিয়ে জানান দিল যে তারা আপাতত এই 4 সপ্তাহের জন্য যে আন্দোলন তারা বন্ধ রাখবে কি রাখবে না, যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা হয়তো সেই অর্থে থাকছে না। তারা অবস্থান করছে এবং এই আন্দোলন কর্মসূচি তারা এগিয়ে নিচ্ছে, এমনটাই আপাতত মনে হচ্ছে। সীমা। আদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আবারও ফিরছি অন্যান্য খবরে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসী মানুষেরা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে তারা। গত 2 সপ্তাহ ধরে জেলার প্রায় 55টি ইউনিয়নে 2 লাখ পানিবন্দী মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী দেয়া হলেও অনেক এলাকায় এখনো তা পৌঁছায়নি। এ অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছে ক্ষতিগ্রস্তরা। এদিকে জামালপুরে টানা 5 দিন পর আবারও বেড়েছে যমুনার পানি। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়ে যমুনা নদীর পানি বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জেলার 35টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। অভাব অনটনে দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করে এখন পঙ্গু জয়পুরহাটের কালাই উপজেলার 5 শতাধিক মানুষ। অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা, করতে পারেন না ভারী কাজ, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। নিজের শরীরের কিডনি বিক্রি করে এখন বিপাকে তারা।
এ ব্যাপারে সরকারের কাছে সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত এসব মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। অভাবের তাড়নায় 2005 সাল থেকে এখন পর্যন্ত জয়পুরহাটের কালাই উপজেলায় নিজের কিডনি বিক্রি করেছেন 5 শতাধিক মানুষ। দালালের খপ্পরে পড়ে যারা কিডনি বিক্রি করেছেন তাদের অধিকাংশই এখন পঙ্গু। ঋণ ও অভাবমুক্ত হতে কিডনি বিক্রি করলেও বাস্তবে তারা সর্বশান্ত। আক্রান্ত হচ্ছেন নানা রোগে, হারিয়েছেন নিজের কর্মশক্তি। শারীরিকভাবে সমস্যা মানে হলো ভারী কাজ করতে গেলে একটু ব্যথা করে, অনেক ব্যথা করে। টাকাও দেয়নি, স্বপ্নও হয়নি, কষ্টই তো আছি। এখন সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে কিছু একটা করা যাবে। নিজেই তো খুব একটা বিপদে পড়ে গেছি, কোনো কাম কিছু করতে পারতেছি না। টাকা দালালা থেকে বেঁচে আসে, ইটাদের বাড়ি করে দালালা ভোগ করছে, কিন্তু আমাদের স্বপ্ন হয় কোনো স্বপ্নে আমাদের হলো না। অথচ আগে যেভাবে ছিল ভালো ছিল, এখনই আরো শরীরের ক্ষতি, শরীরেরও ক্ষতি, সব দিকে সমস্যা। কালাই উপজেলা চেয়ারম্যান জানালেন, সবাইকে সচেতন করায় এখন কিডনি বিক্রি বন্ধ হয়েছে। ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সবাই এখানে ব্যাপক গণসচেতনতা তৈরি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে এই দুর্নাম থেকে আমি মনে করি ইতিমধ্যে আমরা অনেকখানি মুক্ত হয়েছি। জয়পুরহাট সিভিল সার্জন জানান, আগে যারা প্রতারিত হয়ে কিডনি বিক্রি করেছেন তাদের দেয়া হচ্ছে সব ধরনের চিকিৎসা। বিগত দিনে যারা ভুলক্রমে বা প্রতারিত হয়ে কিডনি ডোনেট করেছেন তারা যদি এখন কোন রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ খোলা আছে। আপাতত পুলিশের অভিযানে জয়পুরহাটে বন্ধ রয়েছে কিডনি বিক্রি। তবে স্থানীয়দের আশঙ্কা, দালালরা জেল থেকে বের হলেই আবারও শুরু হতে পারে এই কিডনি বিক্রি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মেহেরপুরে মুজিবনগর উপজেলা নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে 10 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে নাজিরাকোনা সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পরে তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে চলে যায়। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায়। ফিরে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা সকলে দরিদ্র। কাজের খোঁজে অনেক আগে তারা ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার এক পর্যায়ে ভারতীয় পুলিশের তাদের আটক করে। চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর ও বাগেরহাটে প্রথম আলোর উদ্যোগে এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শহীদ সাটু অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করে প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো। অনুষ্ঠানে জেলার 5 উপজেলার 500 শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও জেলার 10 জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। প্রথম আলোর উদ্যোগে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষার পৃষ্ঠপোষকতায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানমালার মধ্যে ছিল গল্প, কবিতা, গান এবং মাদক বিরোধী শপথ। পরে শেরপুর জেলার 711 জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীর পাশাপাশি 10 জন শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। বাগেরহাটে এসিলাহা মিলনায়তনে প্রথম আলোর বন্ধু সভার সদস্যদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, যা চলে দুপুর পর্যন্ত। এ সময় কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর চৌধুরী আব্দুর রব ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান। অনুষ্ঠানে জেলার 9 উপজেলার 3 শতাধিক শিক্ষার্থী সহ অভিভাবকরা অংশ নেন। এ আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।